তো বেস্ট ওয়ার্ল্ড কাপ কেন? আমি সুদীপ্ত এবং আমার সাথে আছে শান্তনু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই ওয়ার্ল্ড কাপটা 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ কেন আমরা আমাদের তরফ থেকে বেস্ট ওয়ার্ল্ড কাপ বলছি। তাছাড়াও রয়েছে এই ভিডিওর মধ্যে রয়েছে টিম অফ দ্য টুর্নামেন্ট, কিন্তু আমরা আলোচনা করব এই ওয়ার্ল্ড কাপের মধ্যে বেস্ট 11 কি হতে পারে আমাদের মতে। অবশ্যই। তাছাড়াও রয়েছে ইন্ডিয়া, ভারত কেন জিতলো এই ওয়ার্ল্ড কাপটা। সাউথ আফ্রিকা ভারতের থেকে অনেক ভালো খেলেছে প্রথম থেকেই, কেন জিততে পারলো না। নিউজিল্যান্ড কিন্তু ভালো খেলেছে, তাও কেন জিততে পারলো না। ভারতই কেন জিতলো। হ্যাঁ, তো তাছাড়াও ফাইনাল নিয়ে আমরা জাস্ট একটা রিয়াকশন ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওর মধ্যে পারলে ডিটেলসে একটু আলোচনা করব। তো শেষ অবধি দেখবেন ভিডিওটা। আশা করছি আপনারা আমরা যে কোশ্চেনগুলো করলাম এই কোশ্চেনগুলো ঠিকঠাক উত্তর দিতে পারবো এবং আপনারাও সহমত জানাবেন আমাদের সাথে। তো সবার প্রথমে ভিডিও শুরু করছি। সবার প্রথমে একটা কোট দিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে আই ওয়াজ রিওয়ার্ডেড ফর বিং ব্রেভ এনাফ টু ড্রিম। এই একটা কোট, এটার মধ্যে বাংলায় যদি আমরা বলি যে আমি এটার যোগ্য নিজেকে মনে করছি, যে আমি স্বপ্ন দেখার যোগ্য নিজেকে মনে করছি, তার জন্য কিন্তু আমি এই রিওয়ার্ডটা পেয়েছি। কত বড় একটা কথা। যেই প্লেয়ারটা পুরো ধুলিস্বাৎ হয়ে গেছিল সেইখান থেকে উঠে এসে কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পেরেছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট এত বড় অ্যাচিভমেন্ট, মানে ও নিজেই ভাবতে পারেনি মানে টুর্নামেন্ট শুরুর আগে। তো ম্যাচের মধ্যে যদি আমরা আসি, ম্যাচ বা বলতে গেলে ওই ইন্ডিয়া কেন জিতলো এই প্রশ্নটার উপরে যদি আমরা আসি, এত টিম থাকতে ইন্ডিয়ায় কেন জিতলো। তো ভারতের কথা যদি বলা হয়, সবার প্রথমে যে পানতিটা আসছিল সেটা হচ্ছে আহমেদাবাদের স্টেডিয়াম। ঠিক আছে, অনেক টুকটামানি করেছে, অনেক কিছু করেছে, যে হোটেল চেঞ্জ করা থেকে শুরু করে ড্রেসিং রুম চেঞ্জ করা, কিন্তু আমরা এটাতে আশা করি না। কিন্তু আরেকটা জিনিস তুই ভেবে দেখ, যে হারলে মাঠের দোষ, জিতলো বলে টিম এফর্ট, উঠান বেকার, মানে এরকম একটা ব্যাপার। জিতলে টিম এফর্ট, এটা না ইনসাফি, কিন্তু এটা না ইনসাফি। লা 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 লা, মাঠের দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এখানে শুধু সঞ্জু স্যামসন না, এরকম ইন্ডিয়ান অনেকগুলো প্লেয়ার আছে কিন্তু আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট দেখেছি, যারা কিন্তু নিজেদের 100% দিয়ে কোনো না কোনো ম্যাচে কেউ না কেউ পারফর্ম করে কিন্তু ম্যাচ জিতিয়ে এসছে। সূর্যকুমার যাদব, এক্সেপ্ট সূর্যকুমার যাদব। थैंक यू बेटा, अच्छा हुआ तूने कुछ नहीं किया। मोस्ट वेलकम माँ जी। थैंक यू। कभी कुछ ना करके भी देखो। সূর্যকুমার যাদব কিন্তু একটা ম্যাচ বাদে, তাও আবার ইউএস এর সামনে, তাছাড়া কিন্তু সেরকম কোনো পারফরম্যান্স ছিল না। ক্যাপ্টেন দেখে তবে যে ক্যাপ্টেন্সি হয়ে যে ও প্রেস কনফারেন্সে যে বড় বড় কথা বলেছিল, ঠিক আছে, সবাই ট্রোল করছিল যে এত বড় বড় কথা যদি জেতাতে না পারে, তো এটা কিন্তু সবার মুখ বন্ধ করে দিয়েছে। সাইডলাইন করে দিয়েছে। সূর্যকুমার যাদবের হাতে 35 বছর বয়সে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে ইন্ডিয়াকে, এটা সবথেকে বড় কথা। শুধু সূর্যকুমার যাদব না, এখানে আমরা সবথেকে বড় সেটা হচ্ছে ঈশান কিষানের ক্রেডিট দিতে হবে। এখানে ঈশান কিষান পুরো টুর্নামেন্ট প্রথম দিন থেকে ভালো খেলেছে। সেটাই তো, কোথায় বিজয় হাজারে ট্রফি খেলছিল সেখান থেকে সিলেক্টর অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। উঠে নিয়ে এসে কিন্তু টি-20 তে ডাইরেক্ট এন্ট্রি, একদম ডাইরেক্ট এন্ট্রি। সেখানে তোর এত রানে 317 রান করেছে, যেটা সঞ্জু স্যামসনের পরে 4 নম্বরে রয়েছে ঈশান কিষান। 3 নম্বরে নেমে যেখানে ওর নিজের জায়গা স্যাক্রিফাইস করে গেছে। প্রথমে ওপেন দিয়ে তারপরে 3 নম্বরে গিয়ে শেষ করেছে। তারপরে শিবম দুবের কথা বলতে হবে। শিবম দুবে 250 রানও হয়তো হয়নি, 235 না 36 এরকম সামথিং হয়েছে, কিন্তু শিবম দুবের যে কন্ট্রিবিউশনগুলো এরকম 5-6 নম্বরে নেমে, এই কন্ট্রিবিউশন কিন্তু আমাদের ভুললে চলবে না। কারণ হচ্ছে এমন জায়গায়, যেমন ওই ম্যাচটার মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটার মধ্যে, ওই যে 2 4 মারলো যে এসে লাস্টে নেমে চেস করাতে, ওই একটা ম্যাচ গেল। তারপর লাস্টের ম্যাচে যে 25 বলে 43, তারপর লাস্টের ম্যাচে ফাইনালে 8 বলে 26, এই যে ইনিংসগুলো খেলে এসেছে, তারপর 5টা উইকেট, সেটা ঠিক আছে, উইকেট আমি বাদই দিলাম। তাও যে শিবম দুবে এই যে ফ্লোটার হিসাবে একবার 4-এ, একবার 5-এ, একবার 6-এ, একবার 7-এ এইভাবে যে খেলে এসছে, এই কন্ট্রিবিউশন আমাদের ভুললে চলবে না। মানে অ্যাকচুয়ালি টুর্নামেন্ট আমরা কি দিয়ে শুরু করতাম, যে প্রথম, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, কিন্তু এই বছর পুরো প্রথম থেকে লাস্ট, সে বোলিং হোক, ফিল্ডিংটা মোটামুটি আমি আসছি না, ফিল্ডিংটা একটুখানি ডামাডোল হয়ে গেছে, কিন্তু ওপেন থেকে শুরু করে, মিডল থেকে শুরু করে, বলার থেকে শুরু করে পুরোটাই একদম জাস্ট বাও আর কি। যার জন্যই টুর্নামেন্টে এত সাকসেস টিম হিসাবে মানে দাঁড়িয়েছে। তারপরে অভিষেক শর্মা এত সুন্দর একটা রিটার্ন করলো ফাইনাল ম্যাচে, যে তোর নিজেকে তো পুরো সিরিজে একদম ফ্লপ গিয়ে আসছে। অভিষেক শর্মা এরকম ভাবে খেলে, অভিষেক শর্মার মতন প্লেয়ার যে নাকি এশিয়া কাপ থেকে শুরু
শুরু করে হ্যাঁ। ভাইলেটেলস থেকে শুরু করে হ্যাঁ, হ্যাঁ। মানে নাম্বার 1 টি20 ব্যাটার নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে এন্ট্রি করেছে। যে রেপুটেশন নিয়ে হ্যাঁ, যে ঢুকেছিল, reputation নিয়ে। হ্যাঁ সেই ও রেপুটেশন নিজেও বলেছে, এইভাবে মানে হ্যাঁ। মানুষ ভেঙে যেতে পারে, সেখান থেকে উঠে যে এরকম ফাইনালে এসে একটা ইনিংস অবশ্যই। পুরো সিনেমার মতো সিনেমার মতন ও নিজে বলেছে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি আর না। বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী একটু অফ গেছে, কিন্তু প্রথম থেকে যেতে ম্যাচ তো জিতেইছে, হাইয়েস্ট উইকেট টেকার 14টা উইকেট অবশ্যই, বুমরার সঙ্গে হ্যাঁ। সমান সমান। আর বুমরার কথা তো আর বুমরার কথা ভাই না, বলবো না, না, বলিস না। বুমরার কথা ইয়েও বলে দিয়েছে, ধোনিও বলেছে বুমরার নামে আমি বুমরা তুলতে চাই না। লেভেল মানে কি বলতে একটা লেভেল থাকে, হ্যাঁ, ও লেভেল ছাড়িয়ে গেছে। লেভেল হ্যাঁ। ছাড়িয়ে গেছে। আর বাদ বাকি আর্শদীপ সিং ডিসেন্ট হ্যাঁ, বোলিং হ্যাঁ। করেছে, প্রত্যেকে মোটামুটি কন্ট্রিবিউশন আছে কিছু না কিছু, যার জন্য Contribution না থাকলে 5 আঙ্গুলের যে মুক্তি হ্যাঁ বলে মুক্তিটা কখনো কিন্তু হ্যাঁ, হয় না, এই জিনিসটা ঠিক। এটা কিন্তু একদম perfect। তাছাড়াও তুই দেখ ইন্ডিয়া 2024-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কোনো সিরিজ হারেনি, কোন একদম। রেপুটেশন নিয়ে তাহলে ঢুকেছে এইখানে। যদি এই টিমটা যদি এইটা নাই জিততো, তারপরে আবার কি যেইভাবে তোর ইন্ডিয়া মনে কর যে ফার্স্টে পাওয়ার প্লেতে রান করে দিল, তখন গিয়ে কিন্তু সামনের টিম এমনি ভয় পেয়ে যায় এইবার জানি কি করে দেয়। হ্যাঁ। এইবার যেন ফাইনাল ম্যাচে আমরা কি দেখলাম, ফাইনাল ম্যাচে কিন্তু এই জিনিসটাই দেখলাম যে প্রথমে পাওয়ার প্লেতে এত রান করেছে নিউজিল্যান্ডের, ওখানে মানে কোমরই ভেঙে কোমর গেছে ভেঙে পুরোপুরি। গেছে, হ্যাঁ। তো ছেড়েই দেয়। তারপরে বুমরার একটা রেপুটেশন রয়েছে এত বড়, 4টে ওভার। হ্যাঁ তারপরে ভাব আরো বলছি কেন জিতেছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। তারপর দেখ সব ইয়াং ল্যান্ডস একদম ফিয়ারলেস, মানে জোশই আলাদা, হ্যাঁ। কোনো মানে ব্যাগেজ নিয়ে আসে না, কোনো রেপুটেশন নিয়ে আসে না যে ইয়াং ছেলেপেলেগুলো আসছে, আসো মারো খেলো, কোনো ক্যারিয়ারের কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, যে ওকে এমন ভাবে গৌতম গম্ভীর ব্যাক করেছে ওটাই ওদেরকে। বলছি, এটা ক্রেডিট গোস টু গৌতম গম্ভীর হ্যাঁ, যে ক্যাপ্টেন ভাই, এইখানে ফিয়ারলেস এমনি সামনের টিম ভয় পেয়ে যায়। গৌতম গম্ভীরের কথা বল এবার। গৌতম গম্ভীর যদি আমরা গৌতম গম্ভীরকে ধরি, গৌতম গম্ভীর কোচ হিসাবে আমরা এত গালাগালি করেছি, সব ঠিক আছে, টি20 থেকে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু ও ডমিনেশন দেখিয়েছে। ও নিজের হাতে এই টিমটা তৈরি করলো পুরো একদম ফার্স্ট টু লাস্ট, একদম নিজের হাতে টিম তৈরি করে, টিমের এনভায়রনমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেনের সঙ্গে তোর কমিউনিকেশন থেকে শুরু করে যে ওদের একটা বন্ডিং টিমের মধ্যে যে বানিয়েছে, হ্যাঁ, young এটাই তো ছেলেপেলেদের বলছি, নিয়ে। মানে পুরো একদম যদি যেত হারতো যদি ফাইনাল, তাহলে কিন্তু দোষ কিন্তু পুরো 90% ওর ঘাড়েই পড়তো। হ্যাঁ প্লেয়ারদের ব্যাক কত করা, risk সঞ্জু নিয়েছে, স্যামসন, হ্যাঁ। ঈশান কিষান, তারপরে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব কিন্তু বসেছিল, সেখানে বরুণ চক্রবর্তীকে ব্যাক করা যে না আমার Continue। আমি যেই তাস নিয়ে খেলছি সেই তাসই তাসে। আমাকে জেতাবে একদম। তাহলে এই জিনিসগুলো কিন্তু গৌতম গম্ভীরের ক্রেডিট দিতে হবে। ওটাই তো গৌতম বলছি, গম্ভীরের নামে আমার মনে হচ্ছে একটা ট্যাগ লেগে গেছে, টি20-র ফাইনাল মানে একদম ফাইনেস্ট অফ দা, মানে যাকে বলে কোচ, হ্যাঁ। আমার মনে ট্যাগ লেগে গেছে আর গৌতম ও গম্ভীর। দেখ ইন্ডিয়া ও একটা ভিশন নিয়ে এসেছিল যে আমি একটা ইয়াং টিম বানাবো, জিতিয়ে দিয়েছে ভাই। আর অবশ্যই। কি চাই একটা কোচের ওটাই থেকে, তো কি বলছি, চাও? সব মানে যদি মুখ বন্ধ হ্যাঁ করে সব দিয়েছে। মুখ বন্ধ করে দিয়েছে। আর এখানে দেখ ধোনি অবধি গৌতম গম্ভীরের হয়ে টুইট করছে ওখানে। হ্যাঁ। ধোনি কোনোদিন দেখেছিস ধোনিকে না, টুইট না, করতে না, না। যে কোচ সাহেব স্মাইল আপে আচ্ছা লাগতা है এরকম করে টুইট করেছে গৌতম গম্ভীর। আর্শদীপে তো ধোনি হ্যাঁ, আবার আর্শদীপে তো ভাই সেলফি আর্শদীপের ভিডিও নিয়ে বলছে আর্শদীপের রিল তো ভাইরাল একদম, হ্যাঁ, প্রত্যেকটা যেমন- 10 মিলিয়ন 15 মিলিয়ন করে তো কবি like হাস করছে। भी लिया करो। হ্যাঁ, কবি হাস भी लिया करो। তো গৌতম গম্ভীর এটা আছে, টিমের এনভায়রনমেন্ট এগুলো তো বললামই সব, যে ও তোর কলকাতার টিমে যেমন ভাবে ছিল সেইভাবে ইন্ডিয়ান টিমকে তৈরি করেছে এরকম করে। মানে তার জন্য তো বলি আমরা যখন তো 2024 না 25-এ জানি তো কে জিতলো, হ্যাঁ, ঠিক 24-এ, আছে, 24-এ। তখন ওকে বলেছে আমাকে অ্যাপ্রোচ করো যে আমি টিম হিসাবে হ্যাঁ, আমি হ্যাঁ, যাতে হ্যাঁ, যেতে হ্যাঁ, পারি কোচ হ্যাঁ, হিসাবে, হ্যাঁ, অ্যাজ এ coach কোচ হিসাবে। হিসাবে আমাকে অ্যাপ্রোচ তারপরে করতে তো হবে। আসলো ইন্ডিয়া টিমে, কিন্তু তারপরে তো আসলো। ও একটা জিনিস আরেকটা কিন্তু জিনিস ভালো করেছে, ও নিজে কিন্তু সিলেক্ট করেছে বোলিং কোচ থেকে, হ্যাঁ, ফিল্ডিং কোচ হ্যাঁ। থেকে, আর ঠিক আছে, তারপরে আবার batting coach থেকে। আরো হাম্বলনেস দেখ, যেটা ও কিন্তু এই জেতার পরে রাহুল দ্রাবিড় আর হ্যাঁ। ভিভিএস লক্ষ্মণকে যে back- কিন্তু হ্যাঁ, এই যে back এই পিছনে। পাইপলাইনটা যে তৈরি করে দিয়েছে তার জন্য কিন্তু থ্যাংক ইউ বলে দেখছে এনসিআর হ্যাঁ, আন্ডার under 19 19 এই দুজনের জন্য ও ভাই। এনসিআর হ্যাঁ, ভিভিএস লক্ষ্মণ দেখছে, আর আন্ডার 19 এর যে ছেলেপেলেগুলো উঠে এসেছে অভিষেক শর্মা থেকে শুরু করে ঈশান কিষান থেকে অবশ্যই। সব কিন্তু রাহুল দ্রাবিড়ের আন্ডারে উঠে এসেছে। সত্যি তাই। তাহলে এই জায়গাটায় ভাব যে হ্যাঁ। মানুষ ভুলে যায়নি, ভাবে যে বড় এর মনের, শত্রু হ্যাঁ। শত্রু শত্রু না না গৌতম না, গম্ভীরকে। বড় মনের মাপের যে না, এই ভাই গৌতম- বিশ্বকাপে না হলে বোঝা যেত। না না সত্যি তাই, গৌতম গম্ভীরকে এখন সবাই ভালো বলবে যতদিন না জিততে পারছে। এই যে ও টুর্নামেন্ট জিততে ভালোবাসে, ফাইনাল জিততে ভালোবাসে, এখন অবধি কোনো ফাইনাল Final হারেনি। 2007 হোক, 2011 হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, 2026 হোক, অ্যাজ এ কোচ হোক, অ্যাজ এ প্লেয়ার হোক, গৌতম গম্ভীরের কিন্তু কোনো জবাব নেই, কোনো ফাইনাল কিন্তু এখন অবধি হারেনি। একদম।
একদম। আর বাদ বাকি এটা তো বললামই, বুঝতেই পারছেন তার মানে নিশ্চয়ই ইন্ডিয়া কেন জিতেছে, এর পেছনে জেতারই ছিল। সাউথ আফ্রিকা এরা অনেক ভালো খেলেছে, কিন্তু মেন জায়গায় গিয়ে যে দুটো ম্যাচ ফাইনালে জিতুক না জিতুক সেটা পরের কথা, ফাইনালে ওঠা অবধি আমরা বলবো, কারণ হচ্ছে জিতেছে সেটা তো আমরা সবাই চাইবো জিতুক, কিন্তু ওঠা অবধি মেন ব্যাপার হচ্ছে, কারণ এই টিমের পারফরমেন্সটা টোটাল ডিপেন্ড করে ওঠাতেই, যে ফাইনালে ওঠে, একটা ম্যাচে যা খুশি হতে পারে। সাউথ আফ্রিকা যদি এটাই যদি নিউজিল্যান্ডের বদলে যদি সাউথ আফ্রিকা হতো, আমি বলতাম ইন্ডিয়া থেকে আগে রাখতাম, ইন্ডিয়া থেকে আগে। যত ইন্ডিয়া কাপ জিতেছিল বা কাপ জিতেছে, সাউথ আফ্রিকা কিন্তু এই বছরে সবথেকে ফেভারিট আমার মনে হয়। যদি টপ টু মনে যদি আমরা ডিসাইড করি, আমরা কেন সারা পৃথিবী আর তাহলে সাউথ আফ্রিকাকে রেখেছে। হয়তো অনেকে ইন্ডিয়াকে রাখিনি, ইন্ডিয়ার মাটিতে খেলা হচ্ছে ঠিকই, কিন্তু ইন্ডিয়াকে রাখেনি, কিন্তু সাউথ আফ্রিকাকে সবাই রেখেছে টুর্নামেন্টটা শুরু হওয়ার পরে। সবাই কিন্তু সাউথ আফ্রিকা। আর ওদিকে ফাইনাল ম্যাচে তো আমরা রিভিউ করেছি অলরেডি, একটা ফাইনাল ম্যাচে পরে যেগুলো হয়েছে সেগুলো বলি। আর্শদীপ সিং এর রিল বানানো হোক, তাছাড়াও এই ঈশান কিষানের কিন্তু আগের দিন কাজিন মারা গেছে, কাজিন কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই রকম মাইন্ডসেট নিয়ে কিন্তু খেলে এইভাবে 50 মেরেছে 23 বলে। এগুলো কিন্তু বড় একটা ব্যাপার। তারপরে রিঙ্কু সিং এর বাবা বেচারা 3-4 দিন আগে মারা গেল, যদি আর 3-4 দিন পরে মারা যেত তাহলে কিন্তু এখানটায় ও দেখে যেতে পারতো যে ছেলে ওটাই আফসোস করছিল। তারপরে আর বললামই না, হার্দিক পান্ডিয়া আর যা করছিল ঈশান কিষান গার্লফ্রেন্ড নিয়ে, ওরা এদিকে জড়াজড়ি করছে আর এদিকে গ্রাউন্ড স্টাফরা তাকিয়ে দেখছে। সেটাই তো বলছি, মানে 2026টা একটু অন্যরকমে গেছে। হয়তো 2024 আমরা জিতেছিলাম, কিন্তু এইভাবে এই যে ইন্ডিয়ার মধ্যে হয়েছে বলে এটা সম্ভব হয়েছে, এই জিনিসটা ইন্ডিয়ার মধ্যে হার্দিক পান্ডিয়া কাপ নিয়ে গার্লফ্রেন্ড কে নিয়ে যেটা সবাই দেখেছে, আলাদাই একটা মাহৌল তৈরি হয়ে গেছে। তারপরে তো ভাই বিরাট কোহলি তো থেকে মনে হয় ফ্লাইং কিস মানে ও এখন বেশি দিচ্ছে, ঠিক আছে। হার্দিক পান্ডিয়ার ভাই তুলনা নেই ভাই। কি হার্দিক পান্ডিয়া নিজে বলেছে যে আমি আরো 10 বছর খেলবো, 10 বছরে কিছু না পাগলামি করছিল, এটা মনে হচ্ছিল শুনতে, কিন্তু একটু পাগল না হলে হয় না, একটু পাগল না হলে আমি আরো কাপ জিতবো আরো 8-10টা। তো আমাদের নেক্সট টপিকে আমরা আসি, যে এই ওয়ার্ল্ড কাপটা আমরা কেন বলছি আমাদের কাছে সেরা ওয়ার্ল্ড কাপ, এখনো অবধি 10টা এডিশনের মধ্যে সেরা এডিশন। তো সবার প্রথমে একটা জিনিসই বলতে চাই আমি, এই বছর যে অ্যাসোসিয়েট নেশনের টিমগুলো বা ছোটখাটো টিমগুলো, সে স্কটল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজের কামব্যাক, তারপর হচ্ছে শ্রীলঙ্কার কামব্যাক বল, তারপর জিম্বাবুয়ে, সব থেকে বড় সারপ্রাইজ জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এই বছর। বাংলাদেশ বাদ, সেখানে স্কটল্যান্ড এন্ট্রি, এই যে টিমগুলো যে পারফরমেন্স গুলো দিয়েছে, তো এই জিনিসগুলোই কিন্তু মানে কি দেখা যায় বলতো, বেশিরভাগই আমরা এর আগে যা দেখে এসেছি যে 4টা টিম কি 5টা টিম থাকে, এই টিমগুলোই ফাইনালে ওঠে, সেমিফাইনালে ওঠে সব। ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই টিমের বাইরে আর কিন্তু কেউ নেই। মানে কিন্তু শকিংও কিছু গেছে, যেরকম অস্ট্রেলিয়া বাদ হয়ে গেছে, এটা কেউ ভাবতে পারেনি যে লিগ থেকে। ওই টিমের উপরে আরো একটা কথা কি, তোর এই 4-5টা টিম যারা বললাম, এটা তো এই 2024 থেকে দেখবি এটা শুরু হয়েছে, কি আরো বাড়বে। যে 2024 থেকে শুরু হয়েছে, তোর আফগানিস্তান হারিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকে, এটা হবেই। তারপরে এরকম ধরনের ছোট টিম, ছোটখাটো টিম গিয়ে কিন্তু বড় বড় টিম হারিয়ে দিচ্ছে। জিম্বাবুয়ে হারিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকে, দেখতে ভালো লাগে। আর এই বছর এই জিনিসটার পিক ছিল। যেমন মনে কর অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া যেমন পুরোপুরি এই বছর অফ ফর্ম ছিল। এই রকম অস্ট্রেলিয়ান টিম আমি আমার জীবনে কোনোদিন এখনো, বা আমি শুধু জীবনে না, এর আগে অস্ট্রেলিয়া যা শুনেছি আমাদের সিনিয়রদের থেকে, টপিতে কি পা দেওয়ার পরে কি আলেখি লেগে গেছিল, হতে পারে 2023 পানাউতি লেগে গেছে। অস্ট্রেলিয়া পুরোপুরি অফ ফর্মে, একদম পুরোপুরি দেখা গেছে। আমরা জানতাম সেমিফাইনাল অস্ট্রেলিয়াকে হারাও, কাপ যেত। জিম্বাবুয়ের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া হেরে গেছে, ভাবার ভাই। আর হচ্ছে তোর ওইদিকে ইয়ের কথা বল, নেপালের কথা বল, আরে প্রায় ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ওই ম্যাচটা। কিছু কিছু শকিং বললাম তো, শকিং এমন ঘটনা ঘটেছে। আমার মনে হচ্ছে কি পরবর্তীকালে যখন 28 বিশ্বকাপ হবে, আরো রেডি হয়ে আসবে, আরো ভালো ভালো টিম, আরো ভালো ভালো টিম। ইউএসএ এই বছর অফ ফর্মে ছিল, ইউএসএ আগের বছর বেশ ভালো খেলেছিল, এই বছর দেখা যায়নি সেরকম। তারপরে দেখ এই বছর 20টা দেশ ইয়ে করেছে, ঠিক আছে, মানে তো পার্টিসিপেট করেছে। আমার মনে হয় 2028 মনে আরো হতে পারে, ঠিক আছে, মনে কর 20টাই হবে, আদার্স টিম আছে কোয়ালিফাই, মানে সেটা তো বলছি আর কি। মানে তো যাই হোক, আর টিম হিসেবে যদি বলি আমরা আফগানিস্তানের উপরে যদি আসি, আফগানিস্তান এখানে তোর এই বছর সেরকম একটা পারফর্ম করতে পারেনি, যেই রকম ভাবে রেপুটেশন নিয়ে আসে আফগানিস্তান গত 2-3টে ওয়ার্ল্ড কাপ ধরে, সেই রকম কিন্তু এই বছর পারফরম্যান্স দেখা যায়। সাউথ আফ্রিকার সাথে দুবার সুপার ওভার খেলেও জিততে পারে, একটা ম্যাচ বাদ দিয়ে যদি বাদ দিয়ে
ওদের ব্যাট লাগও খারাপ ছিল। ওটা তো প্রথম ম্যাচ ছিল, তারপরে ওটাই ওদের প্রথম ম্যাচ ছিল। সেই দেখ সেই দুঃখেতে জনাথন টটের মতন একটা ভালো কোচ, হ্যাঁ এমনিতেও ওর টেনিওর শেষের দিকে বলছি ছিল, আর কি। তবে হ্যাঁ তো এই আফগানিস্তানের কথা বললাম, তারপর হচ্ছে তো শ্রীলঙ্কা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে প্রথমে। অস্ট্রেলিয়াকে তো সবাই হারিয়ে গেছে এই বছর। তো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারপর প্রথম দিকে 3-4খানা ম্যাচ পুরো পরপর জিতেছে। নিশাঙ্কার পারফরম্যান্স বাবা ও না মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে যায়, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেকেন্ড হাফে হেরে গেল সব, জিম্বাবুয়ের কাছে অবধি হেরে গেছে শ্রীলঙ্কা। মানে এত সুন্দর কোচিং স্টাফ ছিল, লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে সানাত জয়সুর, রিয়া জয়সুর মনে এখন চলে গেছে, কোচ চলে গেছে শ্রীলঙ্কার। মানে শকিং কিছু ঘটনা মোমেন্ট নিতে পারলো। তো এই বছর যদি দুটো টিম সবথেকে বেশি সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের কথাও যদি আমরা বলি, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, বড় বড় টিম শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে, কিন্তু সুপার 8-এ গিয়ে এমন টিমের সামনে পড়লো, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এদের কাছে কি আর জিততে পারে? যাই হোক, দেখা গেল পরের বছর এসে আরো ভালো ইয়ে করতে পারবে। আর ওয়েস্ট ইন্ডিজের কথাটা বলে, এই বছর ওয়েস্ট ইন্ডিজ কিভাবে কামব্যাক করেছে, পুরোপুরি ভুল বদল একদম। 2016 সে ওয়েস্ট ইন্ডিজের টিম আমরা দেখতে পাচ্ছিলাম, হেটমায়ার, তোর সে হোপ থেকে শুরু করে জেসন হোল্ডার, তোর রোমারিও শেপার্ড, প্রত্যেকে আসে আগুন ছাড়ছিল, সব ম্যাচ জিতেছে ওরা, কিন্তু আনবিটেন ছিল। এই লাস্ট যে সুপার 8-এ ইন্ডিয়ার সঙ্গে হারলো লাস্ট ম্যাচটা, এটা বাদ দিয়ে কিন্তু একটা ম্যাচ হারলো, বেরিয়ে গেল। দেখ এটা সত্যি কথা, এটাই টুর্নামেন্ট, ঠিক আছে, এটা T20 টুর্নামেন্ট, পুরোপুরি আনবিটেন ছিল। শর্ট ফর্মের টুর্নামেন্টগুলো এরকমই হয়, ঠিক আছে। আর ইংল্যান্ড এদের কথা কি বলবো, এরা তো ভালো টিম ছিল অলরেডি। ইংল্যান্ডও তো সব ম্যাচ জিতে এসছে, একটা ম্যাচ গিয়ে সেমিফাইনালে, এই জন্য ওদের খারাপ। তারপর হচ্ছে তোর নিউজিল্যান্ড তো পাকিস্তান ওদিকে জিততে পারলো না, নিউজিল্যান্ড তো ফুটেই যাচ্ছিল, সেইখান থেকে এসে কামব্যাক করে এরকম ফাইনাল খেলে ফেললো। তাহলে ভাব পাকিস্তান কেমন বলতো, পাকিস্তানে এবছর কি বলবো, মানে ডিসেন্টও বলা যাবে না, তার থেকে কমাই খেলেছে, ওদের টিম ভালো না, পরিষ্কার কথা শোন, ওদের টিম ভালো, তবে তাও যেই অবধি ওই ম্যাচটা জিতে যেত তাহলে অন্তত সেমিফাইনালে যেতে পারতো। আমার তো মনে হচ্ছে সাহেবজাদা ফারহান যদি রান না করতো তাহলে ওদের মনে হয় ভাই অস্তিত্বে খুঁজে পাওয়া যেত না। তুই কোন প্লেয়ারটার নাম বলবি? বাবার আজম, ও তো ভাই টিম থেকে আমার মনে 2028 দেখতে পারবো না, আর দেখতে পারবো না। আর সাউথ আফ্রিকা এই বছরের সবথেকে বাঘা টিম ছিল একদম সাউথ আফ্রিকা, কিন্তু খারাপ লাগছে, মানে এমন জায়গায় গিয়ে চোখ করে যায় ওরা। নিউজিল্যান্ড ছিল না এই ম্যাচটার মধ্যে যা হয়েছে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ম্যাচটা, যেটাতে 12 ওভারে 170 রান চেস করে ফেলেছে, ওদের কি করার আছে এখানে? কিচ্ছু করার নেই। এরকম ম্যাচ হলে না একতরফায়, সেদিনকার কি যেমন নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হারলো ফাইনাল ম্যাচটা, সেম এরকমই ম্যাচ ছিল ওদের। আর কি করবে, কতবার সেমিফাইনালে উঠেছে ওরা। দুটো প্লেয়ারের কথা খুব খারাপ লাগছে, যারা হয়তো মানে সাউথ আফ্রিকার মানে বেস্ট হিসাবে উঠে এসেছে। এক হচ্ছে এডেন মার্করাম আর হচ্ছে লুঙ্গিঙ্গিরি। কি করবে বেচারা? এই দুজনও না, আদিল রাশিদ ছিল, আদিল রাশিদ তো ইংল্যান্ড, তোর মার্কো ইয়েনসন বল, প্রত্যেকে কোনো না কোনো ইয়েতে, তোর ডেভাল ব্রাভিস খেলে গেছে, সবাই খেলে ভালো খেলেছে, একটা ম্যাচ ভালো খেলেছে, সব মিলে সাউথ আফ্রিকা সবথেকে এই বছর ফেভারিট ছিল। কিন্তু ফেভারিট হবে না কেন? সেমিফাইনালে যদি ওদের গড়ে ভাই 12 বার সেমিফাইনালে উঠেছে, তাহলে খারাপ লাগছে। সেমিফাইনালেও হেরে গেল এই বছর। ওদের মনে কি সেমিফাইনাল কোঠা হয়তো একবারই পার করেছিল, সেটা হচ্ছে গত বছর তাও হেরেছে, ঠিক আছে। তো ওদের ব্যাড লাক, কিছু করার নেই। আমরা ইন্ডিয়ান হিসাবে আমাদের কিছু করার নেই এখানে। আমরা 3টে ট্রফি জিতে গেছি ভাই, ট্রফি ডিফেন্ড করে ফেলেছি, হোস্ট নেশন হিসাবে জিতে গেছি, 3টে রেকর্ড ভাই কায়েম করে দিয়েছি। এটা এখন আর অত সহজে ভাঙা সম্ভব হবে না। আর যে T20 টিম ইন্ডিয়া এখন তৈরি করেছে, আগামী 28 কেন 30-এ গিয়েও যারা এই বছর খেলছে তারাই খেলবে, কিন্তু দেখবি অভিষেক শর্মা, শিবম দুবে, তিলক বর্মা, এরাই তো খেলবে, আরো স্ট্রং হয়ে উঠে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই মোটামুটি আর টিম অফ দ্য টুর্নামেন্টের উপরে যদি আমরা আসি, যেটা লাস্ট আমাদের এক্সাইটমেন্ট টপিক, আমাদের টিম অফ দ্য টুর্নামেন্ট আমরা কি বানিয়েছি। তো টিম অফ দ্য টুর্নামেন্টে সবার প্রথমে যদি ওপেনার্স এর কথা আসে, এখানে দেখ সঞ্জু স্যামসন তো কমন থাকবে এক নম্বরে, তার সঙ্গে 2-3টা নাম আছে যেগুলো কনফিউশন ছিল, যেমন হচ্ছে ফিন অ্যালেন, প্রথম নিশাঙ্কা, এডেন মার্করাম, টিম সাইফার্ট, তারপর হচ্ছে তোর সাহেবজাদা ফারহান, ঠিক আছে। সাহেবজাদা ফারহানকে এখানে সবাই রাখছে, কিন্তু মানে 2 নম্বর নিয়ে আমাদের খুব কনফিউশন ছিল, ঠিক আছে। আর সাহেবজাদা ফারহান হায়েস্ট রান করলেও, যদিও বা করে
কমা টিমের সঙ্গে। নেদারল্যান্ডের সঙ্গে হ্যাঁ, মনে করো। আমরা এমন প্লেয়ারকে রাখবো যে ইম্প্যাক্ট দেবে। তো সঞ্জু Impact। স্যামসনের সঙ্গে ইম্প্যাক্ট দেওয়ার মতো যদি অভিষেক শর্মা ভালো খেলতো তাহলে অভিষেক শর্মাকে রাখতাম। আমরা এখানে সঞ্জু স্যামসনের সঙ্গে ফিন অ্যালেনকে টিম সাইবার বা ফিন অ্যালেনকে রাখছি। ফিন অ্যালেনকে রাখবো কেন 200 স্ট্রাইক রেটে, হ্যাঁ। ঠিক আছে, 298 রান করেছে, মানে 300 রান করেছে, হ্যাঁ। ঠিক আছে। আর 3 নম্বরের প্লেয়ার বল 3 নম্বরে নো ডাউট, এখানে কোনো কথা নেই, ঈশান কিষান। এখানে কোনো প্রশ্নই উঠবে না। কোনো 3 নম্বরে প্রশ্নই এমন উঠবে না। খেলে দিয়েছে ও। আর 4 নম্বরে কিন্তু আমরা এখানে একটা বিগ হিটার রাখছি, সেটা হচ্ছে সিমরন হেটমায়ারের মতো। যদি নিকোলাস পুরান থাকতো ওর কাজটা পুরোপুরি হেটমায়ার করে দিয়েছে এবছর, খতরনাক হয়ে এসেছিল পুরোপুরি। 19টা 6 মেরেছে, হ্যাঁ, ভাব তুই। হ্যাঁ। আর 5 নম্বরেও হ্যাঁ। কোনো রকম কোনো ডাউট নেই, 5 নম্বরে আমাদের শিবম দুবে চলে আসবে। শিবম দুবেরটা কেন রাখছি? শিবম দুবে এই বছর যা ইম্প্যাক্ট দিয়েছে হ্যাঁ, টিমকে, হ্যাঁ, সে প্রয়োজনে 5 বেশি দরকার নেই। 5 আর 6 শিবম হ্যাঁ। দুবে, হার্দিক পান্ডিয়া, এই দুজনকে রাখছি। সে 5-6 অল্টারনেট করে নাম হ্যাঁ, যা হ্যাঁ, খুশি আর কি। ও দুজনে একই সিমিলারিটি আর একই। 7 নম্বরে একটা প্লেয়ার যে 7 নম্বরে জীবনে খেলে না, এই বছরই প্রথম খেলছে এবং 4টে ম্যান অফ দ্য ধামাকাদার। ম্যাচ নিয়ে গেছে অলরেডি, সে হচ্ছে উইল জ্যাক্স। উইল জ্যাক্স তো ভাই এটা তো কোনো কথাই হবে না। তার হ্যাঁ। মধ্যে দেখ 9টা উইকেট, 8 ম্যাচে 9টা উইকেট পেয়েছে ভাই। তারপরে আরে এমনি 4খানা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। অবশ্যই। তো 7 নম্বরে আসছে উইল জ্যাক্স। 8 নম্বরে কিন্তু আমরা একটা অড চয়েস রেখেছি, সেটা হচ্ছে জেসন হোল্ডার। কেন রাখছি? এই কারণেই, যার এক তো বোলিং পাকাপোক্ত বোলার, আর হচ্ছে ওই বছর যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, যে ইম্প্যাক্ট দিয়েছে 8 নম্বরে একটা ব্যাটসম্যান হিসাবে, এটা কিন্তু আর কোনো এই জায়গাটায় আমি দেখছি না এর থেকে বেস্ট কোনো কেন bowler বা বলছি? batsman 10টা উইকেট নিয়েছে, আর ইকোনমি শুনবি 8.86, মানে হ্যাঁ। 9 এর ওই যে নিচে এক্সপিরিয়েন্স, তাহলে। আবার দুটো 50ও আছে, হ্যাঁ। ঠিক আছে। আর 9, 10, 11তে কিন্তু আমরা এখানে 9 রাখছি একটা স্পিনার, সেটা হচ্ছে এই বছর স্পিনার হ্যাঁ, সেরকম হ্যাঁ। হয়নি, না, না, সেরকম ঠিক আমরা আছে? বরুণ চক্রবর্তী রাখতে পারতাম, কিন্তু বরুণ ভাই অনেক এক্সপেন্সিভ হ্যাঁ, গেছে, হ্যাঁ, অনেক ইয়ে গেছে। ভাই। আর এখানে কিন্তু আমরা তার জন্য রাখছি আদিল রাশিদ। ইকোনমি দেখ কত? 8 আর 8 ইকোনমি, হ্যাঁ। তাহলে আমরা এই জন্য ইন্ডিয়ার মাটিতে 8 ইকোনমি রাখা মানে ভাই বেস্ট বোলার। হ্যাঁ, ঠিক আছে, মানে স্পিনার হিসাবে পুরো টুর্নামেন্টে আদিল রাশিদ। আর 10, 11তে কোনো ডাউট নেই, সেটা হচ্ছে লুঙ্গি এঙ্গিরি আর জাসপ্রীত বুমরাহ। লুঙ্গি এঙ্গিরি এই বছর সবাইকে ইমপ্রেস করেছে, স্লোয়ার দিয়ে, কাটার দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে তোর হাইয়েস্ট উইকেট টেকারের লিস্টেও রয়েছে। আর জাসপ্রীত বুমরাহ তো পেয়েছেই। জাসপ্রীত বুমরাহর কোনো বুমরাহকে নিয়ে কথা বলবি নাকি? সরি এটা আবার বুমরাহকে নিয়ে দর্শক কেন সারা বিশ্বে এখন ভাই জেনে গেছে। আমার মনে হয় এখনকার দিনে টি-20, এখনকার না, বিগত 10 বছরে আমার মনে হয় টি-20তে ওকে ছুতে পারবে না, আগামী 10 বছরে ছুতে পারবে না, বিগত 10 বছরেও ছুতে পারেনি। 6 ইকোনমি বলে ভাই, 6 ইকোনমি নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে, 14টা উইকেট নিয়ে। স্যালুট ভাই। আগের বছর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এই বছর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, আর কি চাই? আর এটা তো আছেই। হ্যাঁ, তো টিম অফ দ্য টুর্নামেন্টটা বললামই। আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কেন এই বছরে আরো সেরা বলতে চাইছি আমি আরো। দেখ, এই বছর একটা প্যাটার্ন ফলো করেছিস, 200 রান কিন্তু ইন্ডিয়ার মাটিতে হওয়ার পর 200 রান কিন্তু এক গাদা 200 রান হয় না। 180, 170 এই ম্যাচগুলোতে কিন্তু প্রচুর কন্টেস্ট হয়েছে। আফগানিস্তানের একটা ম্যাচ মনে পড়ছে, ইংল্যান্ড নেপালের একটা ম্যাচ মনে পড়ছে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ মনে পড়ছে। আর যে কটাই হয়েছে 235, 225, 250-এর উপরে, তাও আবার ইন্ডিয়ার 3খানা ইন্ডিয়ার স্কোর রয়েছে। তাহলে এবছর টুর্নামেন্ট আমার মনে হয় একদম বেস্ট টুর্নামেন্ট গেছে, বেস্ট। হ্যাঁ, আর বেস্ট টাকাও দিয়েছে, 131 টাকা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বিসিসিআই, ঠিক আছে। 31 টাকা, গত বছর ওটাকে কোটি 31 টাকা বলে 31 টাকা, 125 কোটি গত বছর দিয়েছিল 24-এ, আর 131 কোটি এই বছর দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানে গোটাচ্ছি। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের, আমাদের অ্যানালাইসিস কেমন লাগে, এটাও জানাবেন আপনারা কমেন্ট করে। আর আইপিএল এর তরফ থেকে একটা নিউজ আছে, সেটা হচ্ছে 12ই মার্চ বা 13ই মার্চ, আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে কিন্তু ফার্স্ট 20 ডেজের স্কেডিউল রিলিজ করতে চলেছে, আমরা দিয়ে দেবো আশা করছি। আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলকে, ভিডিও লাইক করবেন, ভিডিও ভালো লেগে থাকলে, আর নোটিফিকেশনটা একবার দাবি দেবেন কিন্তু, দামান, ঠিক আছে। তো আজকের মধ্যে এটুকুই রাখছি, বাই। গুড বাই।